এটা খারাপ কিছু, এটা স্বাভাবিক না। ভয় লাগছে, কিন্তু কি করবে? জাংকুক নিশ্চয় শুনবে না, আটকাতে চাইলে থামবে না। কি করা যায়? চিঠিটা সাধারণ না, মাথা চাপড়াচ্ছে তে, ভয়ে তটস্থ। কেন পাঠালো চিঠিটা? ইচ্ছে করছে কুটি কুটি করে ছিঁড়ে ফেলতে, কিন্তু পারছে না। অস্থিরভাবে পায়চারি করতে করতেই থেমে গেল সে। চোখের সামনে আশার আলো দেখতে পাচ্ছে। চটজলদি ফোনটা তুলে কল বসালোতে। ফোনটা রিং হচ্ছে, কল যাচ্ছে, কিন্তু ধরছে না। বাজতে বাজতে ফোনটা বন্ধ হয়ে গেল, কেউ ধরলো না। তে পাগলের মতো আবার কল দিল। ফোনটা এবার বাজতে বাজতে রিসিভ হলো। হাঁপ ছাড়লো তে, বিচলিত গলায় বলল, কিচ্ছু জিজ্ঞেস করবেন না, আগে আমার কথা শুনুন। আমি টেনশনে আছি, আমি শান্তি পাচ্ছি না। গতকাল একটা চিঠি আসে, ওটা ভুলবশত আমি পড়ে ফেলি। ওখানে ওখানে স্পষ্ট করে অনেক কিছু লেখা নেই, কিন্তু এটা বিপজ্জনক। ওখানে ওখানে যাওয়ার কথা আছে, তাও রাত 11টার দিকে, খুব জরুরি ভিত্তিতে। সোমবার একা যেতে বলেছে, কিন্তু আমার ভয় লাগছে ভাইয়া। আপনি দয়া করে কিছু করুন, ওনাকে একা যেতে দেবেন না। উনি যতবার এসব কাজে একা নেমেছে, উনি সুস্থভাবে ফেরেননি। হয়তো আহত হয়ে ফিরেছেন, নয়তো দুর্বলভাবে। আমি নিশ্চিত এবারেও গন্ডগোল লাগবেই, যেটা সামান্য গন্ডগোল বলে মনে হচ্ছে না। এবার উনি দলবল কিচ্ছু নেবেন না। ওনার এসবে ঝাঁপিয়ে পড়ার স্বভাবটা আমার মনে ভয় জাগাচ্ছে। উনি যে সরাসরি অ্যাকশন নেন, যদি কিছু হয়। আপনি কিছু করুন, ওনার যাওয়াটা আটকে দিন প্লিজ। আপনার বস আমার কথা শুনবে না, হাসি ঠাট্টায় উড়িয়ে দেবে। আমি নিরুপায় হয়ে কল দিয়েছি ভাইয়া, কিছু একটা করুন। এক নাকারে বলে ফেললো তে, হাঁপাচ্ছে খুব, নিঃশ্বাসে টান পড়েছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। কথাগুলো চুপচাপ শুনল মিনহো। তার অবস্থা এখন শোচনীয়। ঠিক সামনে যে ব্যক্তি দম্ভ কায়দায় বসে আছে, তাকে নিয়ে কথাগুলো বলছে। মিনহো ঠেলে ঠুলে একটা হাসি দিয়ে বসের উদ্দেশ্যে বলল, স্যার একটু যাই, মানে কথা বলছিলাম তো। নোটপ্যাডে কলম থামলো জাংকুকের। চোখ তুলল সে। মিনহোর অবস্থা আপাতমস্তক দেখে সন্দেহান চোখে চাইল। কপালের মধ্যখানে সূক্ষ্ম ভাঁজ ফেলে খটকা গলায় বলল, এনি সিরিয়াস কেস? মুখ ফ্যাকাশে লাগছে কেন? সাংঘাতিক, বস ধরে ফেলল নাকি? বসের চতুরতা নিয়ে সন্দেহ নেই, কিন্তু তাই বলে এত সতর্ক? মিনহো দ্রুত নিজেকে আড়াল করলো, অপ্রস্তুত অবস্থাটা শান্ত করলো। হাসিতে বলল, নো স্যার, নো ইস্যু। টালমাটাল বাহানা দিয়ে কেটে পড়ল সে। কেবিন থেকে বেরোতেই সাইডে দাঁড়ালো মিনহো। পুরো ব্যাপারটা পরিষ্কার করে শুনল। তাকে কিছু জানানো হয়নি, গুরুতর চিঠি সম্পর্কে কিছুই বলেনি। বস সব লুকিয়ে গেছে। প্রত্যেকটা কথা শোনার পর তার অবস্থা কাহিল। এবার প্রতিপক্ষ কোনো ফেরারি আসামি নয়, প্রতিপক্ষ দল খুব চতুর, ক্ষমতাবান। তাদের বিরুদ্ধে যাওয়া মানে সাক্ষাৎ মৃত্যু। বস কেন এসব করছে? জিহোর কেস নিয়ে এতদূর কেন যাচ্ছে? নাকি ষড়যন্ত্রের ফলা অন্য রাস্তায় ঢুকে গেছে? এবার তো মনে হচ্ছে কঠিন কিছু হবে। সব যেন একটা আর একটার সাথে যুক্ত। তাহলে কি ক্ষমতাবান ব্যক্তিরা এই কেসের সাথে যুক্ত? তের লজ্জায় চোখ বুঝে আছে। এই মুহূর্তে তাকাতেও পারছে না। কি এক যন্ত্রণা! তাকাতে গেলে ভয় ভয় লাগছে, আবার না তাকেও উপায় নেই। তে ঢোক গেলে বলল, না করলে হয় না? ভয় লাগছে, আমি পারবো না। যদি কেটে যায়? জাংকুক মুখ শক্ত করলো, অনুশোচিত সুরে বলল, কাটলে কাটুক, হাত চালাও। তে ঢোক গেলে তাকালো, হাত কাঁপছে, খুব কাঁপছে। তবুও হাতটা গালের উপর রাখলো। আসল কথাটা কখন বলবে? তে অনুনয় করে বলল, কাটলে কি করব? আমি তো আপনার মতো পটু না। জাংকুক গাল বাড়ালো, কোনো কথা শুনল না। গালে সেভিং ফোম মাখানো, বিছানায় বসে আছে সে। সামনেতে দাঁড়িয়ে রেজারটা চালাতে বলে ছোট্ট সুরে বলল, কাটলে একটা চুমু দিও। সমস্ত গায়ে কাঁটা দিয়ে উঠল ওর। তে লজ্জায় চোখ সরালো, নিজের ঠোঁটটা তাতে কামালো সে। তা দেখে জাংকুক হাসি আটকে রেখেছে। তে আবারও সাহস জুগিয়ে চোখ তুলল, হাতের রেজারটা শক্ত করে ধরল। জাংকুকের প্রখর দৃষ্টি এড়িয়ে রেজারটা গালে বসায় সে। সাবধানে
কাঁপা কাঁপা হাতে হাতটা চালাতে থাকে, কোথাও যেন না কাটুক এমন চিন্তায় ডুবে আছে। জাঙ্কুক এক দৃষ্টিতে স্বচ্ছ ঠোঁটে হাসছে, মায়ের সাথে নির্মল খুনটা উপভোগ করছে খুব। এভাবে দেখতে পাবার আকাঙ্ক্ষায় যদি কাল কাটে কেটে যাক, আফসোস নেই। তার হাত দুটো ধীরে ধীরে ওর কোমর জড়িয়ে ধরল, তে একটু কাঁপলো যেন, তবুও শক্ত হয়ে রইল। এখন ভোরের সময়, ঘড়িতে 5টা 20। এখনো সূর্যটা ঠিকমতো ওঠেনি। জানলা দিয়ে ভোরের টাটকা হাওয়া ঢুকছে, রন্দে রন্দে শীতল হাওয়াটা আহা, গোটা শরীরটা যেন চনমনে করে তুলছে। একটুখানি শোরগোল নেই চারিদিকে। এমন নীরব নিস্তেজ প্রকৃতির কাছে দুটো জাগ্রত প্রাণ নিজ নিজ কর্মে যুক্ত। তে স্বচ্ছভাবে সেভিং শেষ করলো, গালের অবশিষ্ট ফোমগুলো মুছতে মুছতে বলল, একটা কথা ছিল, আবদার হিসেবে বলবো। জাঙ্কুক তখনও স্থির নেত্রে তাকিয়েছিল, তার চোখ দুটো নেশা নেশা ঘোর। সে আবেগে কিছু আবদারের জন্য উন্মুখ ছিল, ভেবেছিল তে তাকে আদ্র কিছু বলবে। সে নরম সুরে বলল, বলো দেখি। তে মলিন চোখে চাইলো, সদ্য সেভ করা গালটা টেনে ছোট্ট চুমু খেলো, মাথাটা 2 হাতে বুকে জড়িয়ে নিল, উন্মুক্ত পিঠটায় হাত ছুঁয়ে অনুরোধের সাথে বলল, না না গেলে হয় না? জায়গার নামটা শুনে তো স্বস্তি পাচ্ছি না। আজ তো বুধবার, এখনো 4টা দিন সময় আছে। আপনার সহকারীকে ছুটি দিয়ে দিন, মিনহোকে বলে দিন সেখানে যেতে। উনি আপনার বিশ্বস্ত লোক, উনি সুন্দরভাবে কাজটা করে দেবেন। এমন অদ্ভুত বায়না শুনে সমস্ত আবেগ যেন চুরমার হয়ে ভেঙে গেল। কোমল বাহু থেকে ঝটকা দিয়ে নিজেকে ছাড়ালো জাঙ্কুক, থমথমে মুখে ওর দিকে তাকালো। কয়েক মিনিট ওইভাবে তাকিয়ে রইল। আবদার ও আজ্ঞার মাঝে ঝুলে আছে সে। কি বলল তে? কি চাইলো সে? কণ্ঠে তেজ মিশে ক্ষিপ্ত সুরে বলল, মাথা ঠিক আছে? আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছো? কোথায় তুমি ঘুরতে যাওয়ার কথা বলবে সেটা না, ছুটির কথা তুলছো? এমন আবদার আশা করিনি। সাতকালেও এই ধরনের কথাবার্তা পছন্দ করি না। তুমি তুমি তো দেখি। দাঁত খিঁচল জাঙ্কুক, রাগে কথা বলতে পারছে না, রাগটা কন্ট্রোল করতে হবে। টপ করে বিছানা থেকে উঠল, ওয়াশরুমের দিকে যেতে যেতে হঠাৎ পা থামিয়ে বলল, আমার ইউনিফর্মটা রেডি করো, স্নানে যাচ্ছি। 15 মিনিটের মধ্যে নাস্তা রেডি করবে। এই টপিক যেন এখানে শেষ হয়। এটা নিয়ে কেচ্ছা বানাতে যেও না। একটা সুন্দর সকাল শুরু করতে চেয়েছিলাম, সেটা নষ্ট করে দিলে। তে নিরুত্তর মুখে তাকিয়ে আছে নিজের 2 হাতের দিকে, যে হাত দিয়ে হৃদয় মলিনের একমাত্র মানুষটাকে শক্ত করে ধরেছিল। সে যেন ভুল বুঝেছে। আঙুল গুটিয়ে হাত দুটো মুঠো করল সে। ওয়াশরুমের বন্ধ দরজার দিকে নীরব চোখে তাকালো। বুকের গভীরতম শ্বাসটা ছাড়তে ছাড়তে চোখ বুঝল তে। এখনো সময় আছে, এখনো 4 দিন বাকি। বৃহস্পতি, শুক্র, শনি, রবি। তে পরাস্ত হয়ে জিনের কাছে গেল, খুলে বলল ঘটনা। সবটা শোনার পর চুপ হয়ে রইলেন জিন। একদিকে ছেলের জেদ, অন্যদিকে বউয়ের চিন্তা। দুটোই ঠিক, আবার দুটোই ঠিক না। কাকে রেখে কাকে বলবে বুঝতে পারছে না। জিন কিছুক্ষণ নীরব থেকে আপন মনে কিছুক্ষণ ভেবে যোগ্য সুরে বললেন, তোকে কোনোদিন ছেলের বউয়ের চোখে দেখিনি, নিজের সন্তানের মতোই দেখে এসেছি। মেয়ের মা হয়ে একটাই কথা বলবো, তুই কি ওর ইচ্ছেতে নিজের সুখ বিসর্জন দিবি? আমি এতদিন জানতাম তোরা স্বামী স্ত্রীর মতো চলছিস, দেখেও তোদের বুঝতে পারিনি। একত্রে আছিস, একত্রে চলছিস, তাও তোদের মধ্যে এত ফারাক। মানলাম তোদের আর্থিক সম্পর্ক হয়ে গেছে, কিন্তু অন্যান্য সম্পর্ক নিয়ে ঢিলেমি। তোরা কি বিয়েটাকে ফাজলামি পেয়েছিস? তুই কি জানিস না সব সম্পর্ক একটা আরেকটার সাথে জড়িয়ে আছে? এ কেমন চিন্তাধারায় চলছিস তোরা? ও তোকে দূরে রাখলো, তুই হেসে খেলে দূরে থাকলি। তোদের উপর যথেষ্ট রাগ হচ্ছে তে, যেই কারণে জাঙ্কুকের সমস্ত কথা আমি শুনলাম, ও দেখি একটাও শুনেনি। আমি 12টা মাস অসুস্থ থাকি বলে তোরা আমাকে ধোকা দিবি, এই খেলা দেখাবি? আমি কিন্তু সহ্য করব না। ওকে ফোন দে, এক্ষুনি ফোন দে, না ধরলে দিতেই থাকবি। নে ফোন ধর। জিনের বাড়িয়ে দেওয়া ফোনে কল দিল তে। দুটো কলিং টিউন যেতেই রিসিভ করলো, ব্যস্ত বলে বলল, হ্যাঁ মা, শর্টকাটে বলো। জিন জুত ধরে বসলো, গলাটা চড়া করে ক্রোধের সাথে বলল, আমার সাথে নাটক করছিস? হ্যাঁ, কল কাটবি না, যা জিজ্ঞেস করছি ঠিকঠাক মতো উত্তর দিবি। বিষম খেল জাঙ্কুক। ওপাশ থেকে নীরব হলো সে। কয়েক সেকেন্ড চুপচাপ থেকে আন্দাজে সুরে বলল, বাহ চমৎকার,
চালাকির লেভেল এ পর্যন্ত চলে গেছে। জিহর ভাবিকে বলে দিও আমি ওর কথা। খেপে উঠল জিন, প্রচণ্ড ধমকে উঠল। চুপ! জিহর ভাবি করবি না। ও তোকে নাচায় না তুই ওকে নাচাস? তোর কানটা ছিঁড়ে ফেলবো জাঙ্কুক। আমার সাথে এসব ওস্তাদিপনা বন্ধ কর। তোর বাপ যা করেছে তা করেছে, এখন যদি আমার সাথে বাটপারি করিস আজ জন্মের মতো শিক্ষা দিয়ে ছাড়বো। জাঙ্কুক ক্ষণিকের জন্য চুপ হলো। পরিস্থিতিটা বুঝতে পেরে জব্দ হলে বলল, তুমি আমার উপর খেপে আছো কেন? ওর হিসেব তো বুঝলাম, বেচারি অতিরিক্ত চিন্তায় আউল ফাউল লাউ কদু বলছে, কিন্তু তুমি আমার উপর এভাবে রাগ দেখাচ্ছ কেন? জিন নাক ফুলে দম ছাড়লো। ক্রোধটা ঠান্ডা করে প্রস্তুত করে বলল, একটা থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবো। এত বড় হয়ে গেছিস, এখনো বুঝতে পারছিস না কি নিয়ে খেপতে পারি? জানিস না আমি মরলে তারপর সন্তানের বাপ হবি? হাফ ছাড়লো জাঙ্কুক। কপালে ঠাস করে ডান হাতটা রাখলো। হাই রে মহিলা মানুষ রে, জিন্দেগি একেবারে তাড়াছাড়া হয়ে শেষ হয়ে যাচ্ছে, আর এই সামান্য ব্যাপার নিয়ে বাপ পর্যন্ত কথা তুললো। জাঙ্কুক ডেস্কের নোটপ্যাডটা বন্ধ করে চেয়ারে হেলান দিল। চোখ দুটো বন্ধ করে ক্লান্ত গলায় বলল, তুমি আছো সুখের চিন্তায় আর আমি আছি কাজের ঠেলায়। তে পাশে আছে, থাকলে সাইডে পাঠাও। জিন ছেলের কথা শুনে বইয়ের দিকে তাকালো। যদিও চায়ের টেস্টটা এখন তার নেই, তবুও ফরমাস করলো সে। তে বাধ্য হয়ে ভালো বৌমার মতো বিদেয় হলো। এরপর কলটা লাউডে রেখে আরাম করে বসে জিন বলল, হ্যাঁ গেছে। চেয়ারে দোল খাচ্ছে জাঙ্কুক। গোল গোল পাক খেতেই প্রসন্ন সুরে বলল, আমার ইচ্ছে তোমাকে ডজন খানেক নাতি নাতনি দেবো, কিন্তু সব কিছুর একটা সময় আছে মা। তুমি যদি 8-10টা মায়ের মতো কথা বলো তাহলে কিভাবে হবে? ওকে এসবের জন্য বকাবকি করো না, ওর তো দোষ নেই। আমি নিজে থেকে পিছিয়ে আছি। আমি একটা কেসে খুব ব্যস্ত মা, সামনে ওর ফাইনাল এক্সাম। আমি কোনো চাপের মধ্যে থেকে প্ল্যানিং করতে চাইছি না। তাছাড়া ওর যদি ইচ্ছে থাকতো এতদিনে মুখ ফুটে বলতো। ও আমাকে বলেনি, হয়তো মেন্টালি প্রস্তুত না। সবটা বোঝাতে টাইম নিচ্ছে। মাত্রই তো কোয়ার্টারে আনলাম ওকে। ওকে একটু খাপ খানোর সুযোগটা দাও। স্বামী হিসেবে এটুকু কর্তব্য যদি পালন না করি তাহলে কি বাইরের মানুষ এসে পালন করবে? ভবিষ্যতে যদি আমার একটা মেয়ে হয় তাহলে ওর ভাগ্যে আমারই সব কুকর্ম জুটবে। ছেলের কথা শুনে শান্ত হলো জিন। কিছুটা কোমল হয়ে বলল, বাবারে তুই যে এত দেরি করছিস এটা কি আশেপাশের মানুষ বুঝবে? তারা তো নাক গলাবে, হাসি ঠাট্টা করবে, বউকে নিয়ে নানান কথা শোনাবে। আমি তো বাবা আজ আছি কাল নেই। মেয়েটার জন্য খারাপ লাগে। ওর তো দেখভালের জন্য কেউ নেই। সারাটা দিন তোর এই কোয়ার্টারে পড়ে থাকে। এমন জায়গায় রেখেছিস দুটো কথা বলারও কেউ নেই। এমনিতেই মানুষ তোর বিয়ে নিয়ে কত কথা বলছে, এগুলো কি মানা যায় বল? স্মিত হাসলো জাঙ্কুক। প্রত্যুত্তরে যুক্তি ছিল বলল, প্র্যাকটিক্যালি ভাবতে হয় মা। ধরো তের সাথে চুটিয়ে 4 বছর প্রেম করলাম, কোনো বিয়ে ফিয়ে করলামই না। তখন সমাজ আমার চরিত্র নিয়ে যে সার্টিফিকেট দিত আজও বিয়ে করার পর একই সার্টিফিকেট দিচ্ছে। তখন সোজাসুজি মুখের ওপর বলতো লুচ্চা। আর আজ ইনিয়ে বিনিয়ে বয়সের খুঁত ধরছে। এটা হাস্যকর না মা? সমাজের ছোচালো কথায় যদি পেকে বসি, আমার বিপদের বেলায় কেউ কি হেল্প করতে আসবে? সবাই গা বাঁচাতে পটু। আমার বউ, আমার সংসার, ইনকামটাও আমি করি। ওকে পেলে পুষে বুড়ি করব নাকি জননী বানাবো সেটা আমার চিন্তা। তুমি মানুষের কথা বাদ দাও তো, কটা দিন শান্তিমতো কাটাও। আমি বিকেলের দিকে ফিরছি, বাড়ি এসে বাকি কথা বলবো। জিন আর তর্কে গেল না। কথাগুলো কোনো অংশে ভুল ছিল না। বিয়ে ছাড়া প্রেম করলে বিপদ, আবার বিয়ের পর প্রেম করলেও সমস্যা। ছেলের মোক্ষম কিছু যুক্তির কাছে মান্য হলো জিন। নতশির হয়ে ফোনটা কেটে দিলেন তিনি। দরজার ওপাশ থেকে সবটা শুনে ফেলেছে কেউ। তার হাতে ছোট্ট একটা ট্রে, তাতে ধোঁয়া ওঠা 1 কাপ চা। বহুদিন পর বই নিয়েছে তে। বুকের তলায় বালিশ রেখে উপর হয়ে পড়ছে। মাথার ওপর ত্রিফলা ফ্যানটা ফুল স্পিডে ঘুরছে। বেসামাল হাওয়ায় চুলগুলো মৃদুমন্দ উড়ছে। সেই পুরনো দিনের মতো অনুভূতি হচ্ছে। সেই গোয়ালঘর, সেই মাটির গন্ধ, সেই ছোট ছোট স্মৃতি, ওগুলো মনে পড়লে শিরশির করে হাওয়া লাগে গায়ে। তে যেন সবই অনুভব করছে। এখনো আসেনি জাঙ্কুক, আজ বড্ড দেরি করছে। হাতে রাখা বইটা পড়তে পড়তে এক অদ্ভুত রোমাঞ্চকর মুহূর্তের মধ্যে বশীভূত হয়ে গেল। দেখতে দেখতে সময়ের কাঁটা বহুক্ষণ পেরোলো।
বইটা যখন মধ্যভাগে এসেছে ঠিক তখনই তে চমকে উঠল। দ্রুত মুখ ঘুরিয়ে দেওয়াল ঘুরিতে চাইল। কি সর্বনাশ! ঘড়িতে 10টা বাজে কেন? তে ধপ করে শোয়া থেকে উঠে বসলো। চটপট হাত দুটো দিয়ে খোপা পাকিয়ে বিছানা থেকে নামলো। উদ্দেশ্য এখন ফোন করবে, কিন্তু ফোন কোথায়? ফোনের জন্য এদিক ওদিক তাকাতেই হঠাৎ বাতি নিভে গেল। কি ব্যাপার? এখানে তো লোডশেডিং হয় না। ঢোক গিলতে কেমন যেন লাগছে। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। তে দেওয়াল হাতড়ে হাতড়ে রুম থেকে বের হলো। অন্ধকারটা চোখ সয়ে গেছে। এক পা করে এগোতে হঠাৎ গা শিউরে উঠল। থেমে গেল তে। একটা সূক্ষ্ম শব্দ পিছন থেকে আসছে। শব্দটা খুব মিহি, ওর দিকে আসছে। তে যেন ঠান্ডা হয়ে গেল। কোয়ার্টারে কেউ ঢুকেছে। এত সিকিউরিটি থাকার সত্ত্বেও প্রবেশ করেছে। তে সাহস সঞ্চার করে একটু একটু করে পিছু ঘুরতে নিল। পিছনের দিকে ঘুরতেই প্রচণ্ড ধাক্কা খেল সে। আর্তনাদে কোঙানি দিতেই মুখ চেপে ধরল কেউ। তে অস্থিরভাবে নড়াচড়া করতেই শূন্যে তুলে নিল তাকে। তে শব্দ করতে পারছে না। গলা ফাটিয়ে চিৎকার করতে চাইছে, কিন্তু শব্দ হচ্ছে না। প্রচণ্ড ভয়ে হাত পা ছেড়ে দিল তে। এক ভয়াবহ ত্রাসের কাছে নত হয়ে জ্ঞান হারালো সে।